Hello friends, welcome to my channel Masti Ki Pathshala. I hope you all are well. আজকের ভিডিওতে Asleep in the Valley এই কবিতা থেকে যতগুলো প্রবাবল শর্ট আনসার কোয়েশ্চেন্স হবে এবং প্রিভিয়াস ইয়ার্স এইচএস এক্সামে যে সমস্ত শর্ট আনসার কোয়েশ্চেন এসএকিউ কোয়েশ্চেন চলে এসেছে সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এক্সামে দুটো শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে এই কবিতা থেকে, ওকে। এবং এর আগের ভিডিওতে আমি স্লিপ ইন দি ভ্যালি কবিতাটি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তারপরের ভিডিওতে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে এসএকিউ নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা আগের ভিডিওগুলো অলরেডি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে দেব, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর শুরু করছি আজকের ভিডিও এবং আমি আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কোথাও বুঝতে কার অসুবিধা হলে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তাহলে শুরু করছি আজকে ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, 2015 সালের এইচএস এক্সামে যে দুটো প্রশ্ন এসেছিল সেই দুটো প্রশ্ন প্রথম দিয়ে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, in his side there are two red holes. What do the two red holes signify? এই লাইনটি তুলে দিয়ে বলা হয়েছিল এই যে টু রেড হোলস বলা হচ্ছে, এই টু রেড হোলস বলতে কি বোঝানো হয়েছে, ওকে। এই শর্ট আনসার কোয়েশ্চেন লেখার সময় তোমরা চেষ্টা করবে কবিতার নাম বা প্রোজের নাম তোমরা এখানে মেনশন করার কিংবা লেখকের নাম মেনশন করার, যেটা দরকার, এবং কমপ্লিট সেন্টেন্সে উত্তর দেবে। কমপ্লিট সেন্টেন্স, ওখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে। তোমরা যদি শুধুমাত্র উত্তরটা লিখে দাও একটা শব্দে বা দুটো শব্দে, সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার তোমাদের নাম্বার ডিডাক্ট করার চান্স পেয়ে যাবেন। সুতরাং তোমরা যা উত্তর হবে কমপ্লিট সেন্টেন্সে কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ওকে। সো এই প্রশ্ন উত্তরটা আমরা কিভাবে লিখবো? ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, এখানে যদিও কবিতার নাম দেওয়া নেই, তোমাদের কিন্তু এটা মনে করে লেখাটা খুব ভালো একটা ইমপ্রেশন হবে, লেখাটা উচিত, ঠিক আছে। সো ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি টু রেড হোলস সিগনিফাইজ টু বুলেট উন্ডস ইন দি সাইড অফ দি সোলজার। ওই দুটো রেড হোলসে সিগনিফাই করছে যে সৈন্যটার শরীরের একটা দিকে টু বুলেট উন্ডস, দুটো বুলেটের ক্ষত ছিল। ইট মিনস দ্য সোলজার ইজ ডেড, এটার মানে হলো সৈন্যটা মৃত, অ্যান্ড হি ইজ আ ক্যাজুয়ালিটি ইন দ্য ওয়ার, এবং তিনি হচ্ছেন যুদ্ধের একজন নিহত একজন মানুষ, ঠিক আছে। এবং এইরকমভাবে কিন্তু উত্তরটা তোমাদেরকে সুন্দর গুছিয়ে লিখতে হবে। এরকম নয় এক নাম্বার থাকবে মানে তোমরা একটাই সেন্টেন্স লিখবে, তা কিন্তু নয়। দুটো তিনটে সেন্টেন্সের উত্তর হতে পারে, কিন্তু প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্সে উত্তর দেওয়াটা অবশ্যই কিন্তু জরুরি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, ওয়্যার আর দি ফিট অফ দি সোলজার? সৈন্যটার ফিটগুলো, পাগুলো কোথায় ছিল? ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, দেখো এখানে কিন্তু কোথাও অ্যাসলিপ ইন দি ভ্যালি কথা বলা নেই কোয়েশ্চেনে, বাট আমি লেখার সময় ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি কিন্তু লিখছি। এটা কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন হবে এক্সামিনারের কাছে তোমাদের ব্যাপারে। দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দি ফ্লাওয়ার্স ইন দি ভ্যালি, ওই পাগুলো রয়েছে ভ্যালিতে যে ফুল রয়েছে সেই ফুলের মধ্যে, ঠিক আছে। এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উত্তর কমপ্লিট সেন্টেন্সে লেখা এবং পরিষ্কার যেটুকু বলার সেটুকুই বলবে, তার থেকে বেশি কিন্তু বলবে না। তোমাদের জায়গা স্পেস খুব কম দেওয়া হবে ওখানে, সুতরাং স্পেসটাকে কিন্তু যথার্থভাবে তোমরা ইউটিলাইজ করবে, কাটাকুটি করবে না বা অপরিচ্ছন্নভাবে লিখবে না, ঠিক আছে। এরপরে দুটো কোয়েশ্চেন 2016-এর এইচএস এক্সামে এসেছিল, ওকে। নাম্বার 3, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি? অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাতে যে স্ট্রিম জলধারাটা রয়েছে সেটা কেমন দেখতে ছিল, ওকে। আনসার হবে ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য স্লো স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার। লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এই ফ্রেজটা কিন্তু তোমরা একদম মুখস্থ করে নেবে। এটা অনেক জায়গাতে তোমাদের বড় কোয়েশ্চেন লেখার সময় কাজে লাগতে পারে, আনসার লেখার সময়, কিংবা আমাদের এই শর্ট কোয়েশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো লং স্ট্র্যান্ডস অফ সিলভার, মনে হচ্ছিল যেন রূপোর একটা লম্বা গোছা কেউ একটা ওই ঘাসের ওপর দিয়ে বিছিয়ে দিয়েছে, তাই তো।
Question number 4. Why does the poet ask nature to keep the soldier warm? কবি কেন নেচারকে বলেছেন যে সৈন্যটাকে তুমি গরম রাখো, উষ্ণ রাখো? উত্তর হবে ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি কবিতার নামটা লিখছি, তোমরা চেষ্টা করবে কবিতার নাম, কবির নাম লেখার, এটা খুব ভালো একটা ইমপ্রেশন হবে। দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি ডাজ নট ক্যাচ কোল্ড। প্রকৃতিকে বারবার করে কবি অনুরোধ করেছে সৈন্যটাকে ওয়ার্ম রাখার জন্য, যাতে সৈন্যটা ঠান্ডা না লেগে যায়, সো দ্যাট হি ডাজ নট ক্যাচ কোল্ড। ওকে, এরপরে চলে আসছে 2017 এইচএস এক্সামে যে দুটো প্রশ্ন এসেছিল। ওয়্যার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। দেখো একই প্রশ্ন দুরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে, বলছে যে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এই যে রূপোর যে একটা চিহ্ন রয়ে যাচ্ছে, রূপোর গোছার মতো একটা চিহ্ন রয়ে যাচ্ছে, সেই চিহ্নটা কোথায় রয়ে যাচ্ছে, মানে এই যে জলধারাটা বয়ে চলেছে, জলধারাটা কোথায় বয়ে যাচ্ছে, কার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল? আনসার হবে ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস ইন দি ভ্যালি। ওই ভ্যালিতে যে ব্রাইট গ্রাস ছিল, উজ্জ্বল যে ঘাস, মানে ঘাসের ওপরও তো সূর্যালোটা পড়ছে, তো ঘাসটাও উজ্জ্বল চকচক করছে, তার উপর দিয়ে জলধারাটা খুব স্লো গতিতে বয়ে চলেছিল। কোয়েশ্চেন নাম্বার 6. What is described as gentle without guile? Gentle without guile, এই যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে, ফ্রেজটা, এটা কিসের সম্পর্কে বলা হয়েছিল? What is described, কাকে বর্ণনা করা হয়েছে gentle without guile হিসাবে? It's very easy question. In Asleep in the Valley, the young soldier's smile, সৈন্যটার যে স্মাইল ছিল, সেই স্মাইলকে, হাসিটাকে কিন্তু আমরা তুলনা করছি একটা বাচ্চার হাসির সাথে, যে হাসিটা খুব জেন্টল এবং উইদাউট গাইল। ওকে, আশা করব তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না কোথাও। এরপরে 2018 এইচএস এক্সামে যে দুটো প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করি। ওয়াই ইজ দ্য সোলজার পেল? সোলজারকে দেখে বিবর্ণ লাগছিল কেন? ওকে, সোলজারকে দেখে, সোলজারের মুখটা দেখে বিবর্ণ লাগছিল কেন? অ্যান্ড দ্য আনসার ইজ ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড। সৈন্যটা পেল ছিল, বিবর্ণ ছিল, রক্তশূন্য ছিল, ফ্যাকাশে ছিল, কারণ সৈন্যটা ডেড। কোথায় ডেড হয়েছে? ইন দি ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার, ফ্রান্স এবং জার্মানির যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে সৈন্যটা মারা গেছিল। তাই জন্য, আর যেহেতু ডেড বডির মধ্যে রক্ত শূন্য থাকে, সুতরাং ডেড বডিগুলো পেল দেখতে লাগে। কোয়েশ্চেন নাম্বার 8. How does the poet bring out the innocence of the soldier in Asleep in the Valley? Asleep in the Valley কবিতাতে কবি কিভাবে ইনোসেন্ট, সৈন্যটা যে ইনোসেন্ট, মানে সৈন্যটা যে নিষ্পাপ, সেই ইনোসেন্সটা কিভাবে ফুটিয়ে তুলেছেন। ওকে, এবং এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ট্রিকি কোয়েশ্চেন ছিল, ট্রিকি ভাবে করেছে কোয়েশ্চেনটা। আমরা একটু আগেই বলেছি সৈন্যটা যে হাসি, সেটা ছিল বাচ্চার মতো, সুতরাং একজন যদি কেউ বাচ্চার মতো হাসে, তার মানে কি? সে খুব নিষ্পাপ, তার মানে সেটা তার ইনোসেন্সকে ফুটিয়ে তুলছে, এবং কোয়েশ্চেনে সেটাই জানতে চাওয়া হয়েছে। সো ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য পোয়েট ব্রিংস দি ইনোসেন্স অফ দ্য সোলজার বাই কম্পেয়ারিং দ্য স্মাইল। কিভাবে ইনোসেন্সটাকে, নিষ্পাপ যে সেটা কিভাবে নিয়ে এলো সৈন্যটার মধ্যে? বাই কম্পেয়ারিং, তুলনা করলো, হি স্মাইল, তার হাসিটাকে তুলনা করলো with that of infant. Okay, comparing the smile, sorry, এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে, by comparing the smile. Okay, এইখানে his স্মাইলটা হবে না। In Asleep in the Valley the poet brings the innocence of the soldier by comparing the smile with that of an infant, এবং কি করেছে? উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, একটা বাচ্চার হাসির সঙ্গে তুলনা করেছে। সো এখানে হিজ স্মাইলটা আমরা না লিখলেও চলবে, এটা আননেসেসারি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো আশা করছি তোমাদের কিন্তু পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিভাবে আমরা এসএকিউ কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করব এক্সামে, এবং কিভাবে কম কথায় কমপ্লিট সেন্টেন্সে সেগুলোর উত্তর করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9, এবং এই প্রশ্নগুলো 2019 এইচএস এক্সামে এসেছে, এই দুটো কোয়েশ্চেন। ওয়্যার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড?
সোলজারটা কোথায় টান টান হয়ে শুয়েছিল? ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য সোলজার লাইজ স্ট্রেচড ইন দি হেভি আন্ডারগ্রোথ। এই হেভি আন্ডারগ্রোথ ফ্রেজটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা একদম কবিতা থেকে তুলে নেওয়া। সো হেভি আন্ডারগ্রোথ তোমরা ব্র্যাকেটে এটা চাইলে লিখতেও পারো, না লিখতেও পারো, বুশেস অ্যান্ড প্ল্যান্টস। এই যে আন্ডারগ্রোথ মানে হচ্ছে অনেক ঝোপঝাড় ছিল, ছোট ছোট গাছপালা ছিল, তার উপর সৈন্যটা শুয়েছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, ওয়্যার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? এটা কিন্তু রিপিট কোয়েশ্চেন হয়েছে, আমরা এর আগেও দেখলাম সেম কোয়েশ্চেন, যে যখন ওই স্ট্রিমটা জলধারাটা যাচ্ছিল, জলধারাটা কিসের ওপর দিয়ে এই সিলভারের রেখাটা টেনে দিচ্ছিল, অ্যান্ড দ্য আনসার উড বি অন দি ব্রাইট গ্রাস ইন দি ভ্যালি, তাই তো? ওই ভ্যালির যে উজ্জ্বল ঘাস তার ওপর দিয়ে যাওয়ার সময় কিন্তু জলধারাটা একটা লং স্ট্র্যান্ডস অফ সিলভারের দাগ দিচ্ছিল। 2020 মানে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই দুটো কোয়েশ্চেন এসেছে। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দি সোলজার স্মাইল কম্পেয়ার টু? সৈন্যটার হাসি কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা একদম রিপিট কোয়েশ্চেন। দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্টস জেন্টল স্মাইল উইদাউট গাইল। সোলজারের হাসিটা তুলনা করা হয়েছে উইথ অ্যান কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্ট স্মাইল, একটা বাচ্চার হাসির সাথে উইদাউট গাইল, বাচ্চার যে জেন্টল হাসি, খুব নম্র, খুব শান্ত একটা হাসি, অ্যান্ড উইদাউট গাইল, যে হাসির মধ্যে কোনো রকম কোনো ধূর্ততা নেই, কোনো রকম কোনো ছল চাতুরি নেই, ঠিক আছে, সেটা খুবই ইনোসেন্ট স্মাইল। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়্যার আর দি ফিট অফ দি সোলজার প্লেসড? সৈন্যের পাটা কোথায় পাগুলো কোথায় রাখা হয়েছে, পায়ের পাতাটা কোথায় রাখা হয়েছিল? এটাও আমাদের রিপিট কোয়েশ্চেন। দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড অ্যামাং দি ফ্লাওয়ার্স। ফুলের মধ্যে, ঘাস ফুলের মধ্যে সৈন্যের পাগুলোকে, পায়ের পাতাগুলো রাখা ছিল। এরপরে আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন দেখে নেব যেগুলো প্রবাবলি আসতে পারে ইন আওয়ার নেক্সট এক্সামস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য পিলো অফ দ্য সোলজার মেড অফ? সৈন্যটার মাথার তলায় যে বালিশ ছিল সেটা কি দিয়ে তৈরি ছিল? ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য পিলো অফ দ্য সোলজার ইজ মেড অফ ফার্ন। এটা কিন্তু ফার্ন গাছ দিয়ে তৈরি করা হয়েছিল বালিশটা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বেড অফ দ্য সোলজার? সৈন্যটা যেখানে শুয়েছিল, বেড অফ দ্য সোলজার, সেটা কেমন ছিল সেই জায়গাটা? এবং এটা আনসার হবে রিম্ব বা র্যাবো। তোমরা রিম্বড আমি বলেছিলাম, এটা বানানটা মনে রাখার জন্য রিম্বড বলবে, বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে র্যাবো। ওকে, সো র্যাবো ডিসক্রাইবস দি সোলজার্স বেড অ্যাজ, কিভাবে সৈন্যটার বিছনাটাকে তুলনা করা হয়েছে? অ্যাজ ওয়ার্ম, গরম, গ্রিন, সবুজ, অ্যান্ড সানসোকড, এবং সৈন্যর যে বিছনাটা, সৈন্য যে মাটিটা যেখানে শুয়েছিল, ঘাসটা, সেটা পুরো সূর্য রশ্মিটাকে শুষে নিয়েছে এবং সেই জন্য সেটা ওয়ার্ম হয়ে গেছে। ওকে, এই প্রত্যেকটা কিন্তু শব্দগুলো, এই আনসারগুলো মোস্টলি কিন্তু কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে। তোমরাও চেষ্টা করবে টেক্সটে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোকেই আনসারে ইউজ করতে, তাহলে এক্সামিনার বুঝবে কি তোমরা টেক্সটটাকে, কবিতাটাকে খুব ভালো করে পড়েছো, ইমপ্রেশনটা খুব ভালো হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 15, হুম ডাজ দ্য পোয়েট রিকোয়েস্ট নট টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট? আমাদের কবি কাকে অনুরোধ করেছে সোলজারের যে ঘুম সেটাকে বিরক্ত না করতে? দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব সোলজার্স রেস্ট। কবি এই হামিং ইনসেক্টস, এই যে গুনগুন করছে, গুনগুন করা যে পতঙ্গগুলো, পোকামাকড়গুলো, তাদেরকে কিন্তু বারণ করেছে সোলজারের ঘুমটাকে না ব্যাঘাত ঘটাতে। কোয়েশ্চেন নাম্বার 16, এখানে একটা কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে দে বলতে কাদের কথা বলা হয়েছে? বলছে তারা সেই যে উপত্যকাটা, সেটাকে কিন্তু লাইটে ভরিয়ে দেয়। এখানে কারা ভরিয়ে দেয়? দে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, ঠিক আছে? আলোক রশ্মিতে ভরিয়ে দিচ্ছে, সেটা অবশ্যই কে? একমাত্র আলোক রশ্মির সোর্স হচ্ছে আমাদের সূর্য। সুতরাং সূর্য থেকে যেগুলো আসছে, সানরেজ, সূর্যের আলো, তার কথা ডেফিনেটলি এখানে বলা হয়েছে। সো ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দে রেফার্স টু দি সানরেজ। তারা বলতে এখানে সূর্য রশ্মিগুলোকে বলা হয়েছে। ওকে, সূর্য রশ্মিগুলো এই যে উপত্যকা, সেই উপত্যকাগুলোকে পুরো আলোতে ভরিয়ে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, হাউ ইজ দ্য সোলজার স্লিপিং ইন দি ভ্যালি? সৈন্যটা ওই ভ্যালিতে শুয়েছিল কিভাবে?
দ্য সোলজার ইজ স্লিপিং ওপেন মাউথেড, সৈন্যটা সেখানে শুয়েছিল ওপেন মাউথেড, মুখটা খোলা রেখে, উইথ অ্যান ইনফ্যান্ট স্মাইল, এবং তার মুখে একটা বাচ্চার হাসি ছিল, অন দ্য ফেস অ্যান্ড ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট, এবং একটা হাত রাখা ছিল বুকের ওপরে। So the answer is the soldier is sleeping open-mouthed with an infant smile on the face and one hand on his chest. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, তোমরা একটা মনে রাখো। কোয়েশ্চেন নাম্বার 18, what are there in his side? সৈন্যটার শরীরের এক পাশে কি ছিল? In Asleep in the Valley there are 2 red holes in his side. তার এক পাশে ছিল দুটো লাল গর্ত, সৈন্যটার শরীরের এক পাশে ছিল 2 red holes, যেটা খুবই সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করছে পুরো কবিতাতে, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 19, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য স্মাইল অফ দ্য সোলজার? সৈন্যর হাসিটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট বলে এখানে আমি আবার দিয়েছি, যদিও তোমাদের এটা চলে এসেছে এইচএস এক্সামে, রিপিট হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু এটাকে ইগনোর করলে চলবে না। আনসার হবে, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার অ্যাজ জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। যদি তোমরা কবিতা থেকে ফ্রেজ ইউজ করবে ডিরেক্টলি, তাহলে চেষ্টা করো সেটাকে একটা সিঙ্গেল কোটের মধ্যে লেখার, ঠিক আছে? জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। লাস্ট কোয়েশ্চেন, হাউ অ্যান্ড ওয়্যার ডাজ দ্য স্ট্রিম ফ্লো? ওই যে জলধারাটা বয়ে চলেছিল, সেই জলধারাটা কিভাবে বইছিল এবং কোথা দিয়ে বইছিল? অ্যান্ড দ্য আনসার উইল বি, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি। জলধারাটা খুব স্লো ওয়েতে যাচ্ছিল ইন দি গ্রিন ভ্যালি, সেই সবুজ উপত্যকার মধ্যে দিয়ে। আর আমি আশা করব এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে দেখলে পুরো কবিতাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং কিভাবে শর্ট কোয়েশ্চেনে আনসার লিখতে হবে এক্সামে ওই নির্দিষ্ট জায়গাটার মধ্যে, এবং কি করে কমপ্লিট সেন্টেন্সে আনসার লিখতে হবে, সেটা কিন্তু খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, এবং বাড়িতে প্র্যাকটিস করলে বারবার এই কোয়েশ্চেনগুলো দেখলে অটোমেটিক তোমাদের পুরো জিনিসটা মাথায় বসে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল এন্ড, এবং আমি আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন টু গেট অল দি নোটিফিকেশনস ইন ফিউচার। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রড কোয়েশ্চেন আলোচনা নিয়ে এই কবিতাতেই, এবং ততক্ষণ তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।